আমোদিতা রজনীকে প্রশ্ন করে, তুমি কি বন্দনা বৌদির স্বামীকে হত্যা করেছিলে? রজনী ঘাবড়ে যায়। সে চুপ করে থাকলে পুনরায় আমোদিতা তাকে জোর করতে থাকে, কিন্তু রজনী চুপ করেই থাকে। কিছুক্ষণ তাকে বকাঝকা দিয়ে থামিয়ে দেয়। এরপরে তারা যুগকে বশীকরণের কাজে লিপ্ত হয়। এদিকে দিলীপ ও সুরেশ রঙ্কাভুজা গ্রামে হেঁটে চলে যাচ্ছে। সুরেশের মন বিচলিত হচ্ছিল। শেষমেশ নিজেকে সে আর শান্ত রাখতে না পেরে প্রশ্ন করেই ফেলে, আচ্ছা, ওই ব্যাগে কার চোখ ছিল? দিলীপ ভীষণ রেগে গিয়ে বড় বড় চোখ করে প্রশ্ন করে, সে ওই ব্যাগ খুলেছিল কিনা? সুরেশ দিলীপকে ভয় পায়, কারণ তার স্ত্রীর ভাই হলো সুরেশ। তার ইনকাম সেই রকম নেই বলে দিলীপের চাকর হয়েই সে পড়ে থাকে। চাকর না হলেও দিলীপ তার সাথে চাকরের মতোই আচরণ করে। সুরেশ বাহানা দিয়ে বলে, মায়াধারী ব্যাগ থেকে চোখ বের করেছিল। আরও কোনো প্রশ্ন করতে চাইলে দিলীপ তাকে থামিয়ে দেয়। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে এবং সুরেশ মায়াধারীর কথা মতো নিয়মানুসারে সমস্ত কার্য সিদ্ধি করতে থাকে। এক সময় বোতল থেকে নীল রঙের কচ্ছপ তারা বাইরে বের করে আনে। তার সাথে দুজনের শস্যদানা হাতে রেখে দেয়, যা তাদের রক্ষা করতে সাহায্য করবে। দিলীপ ও সুরেশ দুজনেই এক ভয়ঙ্কর নারী কণ্ঠ শুনতে পায়, চলে যায় এখান থেকে। তারা সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে এক জায়গায় গোল বৃত্ত এঁকে তার মধ্যে থেকে নিজেদের কার্যসিদ্ধি করে যেতে থাকে। আবারও নারী কণ্ঠ শুনতে পায়, তোরা চলে যায় এখান থেকে, না হলে মরে যাবি। দিলীপ কাঁচের বোতল থেকে নীল কচ্ছপকে মুক্ত করতে গেলে সুরেশ তাকে থামিয়ে দেয় এবং কথা বলে ফেলে, যার ফলে সুরেশ ভীতগ্রস্ত হয়ে পড়ে, কারণ মন্ত্র পড়তে পড়তে কথা বলা যাবে না। তবুও সুরেশ মন্ত্র পড়তে লাগলো এবং ভয়ঙ্কর নারী কণ্ঠ শুনতে পাওয়া গেল, থাম তোরা, থাম, চলে যায় এখান থেকে, না হলে সব কটা মরবি। কিন্তু সুরেশ মন্ত্র পড়তেই লাগলো। এক সময় নীল কচ্ছপ কাঁচের বোতল খুলে নিজে নিজেই বেরিয়ে পড়ে। ওই কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল তারা তা দূর থেকে দেখতে লাগলো। দিলীপ কচ্ছপের পিছনে যেতে গেলে এক পা বৃত্তের বাইরে রাখা মাত্রই বালির ভেতরে ঢুকতে লাগলো। সুরেশ দিলীপের উপরে ভীষণ রেগে যায়, কারণ সে দিলীপকে আগে থেকে সাবধান করে দিয়েছিল। তারা দুজন মিলে পা বের করার চেষ্টা করলে মহিলার ভয়ঙ্কর কণ্ঠ পুনরায় ভেসে এলো, পা তো বেরোবে না, আমি তো ধরে রেখেছি পাকে। এরপর আমি আরো অনেক কিছু করব, কাউকে বলতে পারবি না। আমি যক্ষিণী, তোর মৃত্যু। এই কণ্ঠ শুনে তারা ভয়ার্ত হয়ে পড়ে। সুরেশ আপ্রাণ চেষ্টা করে দিলীপকে বাঁচানোর। অপরদিকে রজনী ও আমোদিতা বশীকরণ কার্য সম্পন্ন করতে থাকে। রজনী ধীরে ধীরে যুগের ফটোর উপরে নানা রকম তন্ত্র সাধনার চিহ্ন আঁকতে থাকে এবং মন্ত্র জপ করতে থাকে। এরপর রজনী আমোদিতাকে কৃষ্ণই নদীতে ভাসিয়ে আসার কথা বলে। প্রথমে আমোদিতা রাতে কৃষ্ণই নদী যেতে ভীষণ ভয় পেলেও তার মায়ের চাপে সেখানে যেতে সে বাধ্য হয়। এদিকে আবার দিলীপের পা ধীরে ধীরে বালির গভীরে যেতে থাকে। ভয়ে দিলীপের হাত থেকে শস্যদানা পড়ে যায়। এরপরেই দিলীপ খেয়াল করল তার পা থেকে কেউ হাত সরিয়ে নিয়েছে। সাথে সাথে সে তার পা তুলে নেয় এবং দুজনে ওই বৃত্তের মধ্যে প্রবেশ করে। কিন্তু দিলীপের পায়ের নিচের অংশ আগুনে পোড়ার মতো হয়ে যায়। সেই জন্য দিলীপ ওই বৃত্তের মধ্যেই বসে পড়ে। যখন তাদের জ্ঞান ফিরল তারা তখন আর নীল কচ্ছপটিকে দেখতে পেল না। তারা তো তখন ভীষণ চিন্তায় পড়ে যায় আর সুরেশ মন্ত্র জপ করতে থাকে। নীল কচ্ছপকে কিছু দূরেই দেখতে পাওয়া গেল, যা ধীরে ধীরে নীল পদ্মে রূপান্তরিত হলো। হঠাৎ তাদের সামনে অসংখ্য জ্যোৎস্না পোকার আবির্ভাব হয় এবং তার মধ্যে থেকেই এক নারী অবয়ব ফুটে ওঠে। তাকে স্পষ্ট দেখা না গেলেও দিলীপ ও সুরেশ বুঝেই যায় এই নারী আসলে যক্ষিণী। নারীর কাতর কণ্ঠ ভেসে এলো, থেমে যা তোরা, থেমে যা। এরপরে ওই নারী অবয়ব
ওই নীল পদ্মের মধ্যেই ঢুকে যায়। দিলীপ ও সুরেশ স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগলো। যক্ষিণী আটক হয়ে যায়। দিলীপ স্বস্তির নিঃশ্বাস ফেললেও সুরেশ টানায় এই নীল পদ্মকে এমন এক জায়গায় পুঁতে রাখতে হবে যেখানে নীল কচ্ছপ গর্ত করেছে। তারা ধীরে ধীরে নীল কচ্ছপের চলার পথ ধরে গর্তের দিকে পৌঁছয়। সুরেশ ওই নীলপদ্মকে নিয়ে ওই গর্তের পিছনের দিকে চলে যায়। অপরদিকে যুগ আর তার বন্ধুরা মিলে একই খাটে শুয়েছিল। ঘরে কেবল ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। ঘরের পাশে থাকা টাইপরাইটারের পাশে পেন আর চশমা, এই তিনটে বস্তুই হঠাৎ হঠাৎ কেঁপে ওঠে, যেন ভূমিকম্প হচ্ছে। ঘুমের ঘোরে যোগ শুনতে পায় কোনো এক নারীর করুণ কণ্ঠ, যোগবাবু, আমাকে বাঁচাও, যোগবাবু, আমাকে বাঁচাও। হঠাৎ যুগের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে যুগ বুঝতে পারে তার গোটা শরীর ঘামে ভিজে গিয়েছে। সে ভাবতে থাকে সে কার শব্দ শুনতে পাচ্ছে। পুনরায় সে ওই নারী কণ্ঠ শুনতে পায়, যোগবাবু, আমাকে বাঁচাও, যোগবাবু, আমাকে বাঁচাও। যুগ কিছুক্ষণ শব্দ শোনার পর বুঝতে পারল যামিনী তাকে ডাকছে। কোথা থেকে এবং কিভাবে ডাকছে সেদিকে যেন তার কোনো গুরুত্বই নেই। সে আপন মনে দরজা খুলে নারী কণ্ঠের পেছন ধরে হাঁটতে থাকে। সে খেয়াল করলো ওই শব্দ আসছে বাংলা মোড়া ঘাট থেকে, তাই সে সেদিকেই হাঁটতে লাগলো। এদিকে আমোদিতা লাল কাপড়ে বাঁধা পুঁটলি নিয়ে বাংলা মোড়া ঘাটের দিকে যাত্রা করে। সেখানে যেতে গিয়ে সে দেখতে পায় সেই কালো কুকুর তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার লাল চোখ যেন ঠিকরে বাইরে বেরোতে চাইছে, আর তার ধারালো দাঁত যেন বাকি সাধারণ কুকুরদের তুলনায় বেশি তীক্ষ্ণ এবং দীর্ঘ, যা দেখে আমোদিতা ক্ষণিকের সময়ের জন্য ভয় পেয়ে যায়। তবু সে নিজেকে সামলে নেয় এবং বলে, খুব ভয় দেখানো না, দাঁড়া, আমি তন্ত্র মন্ত্র যন্ত্র বই দিয়ে তোকে ইঁদুর বানিয়ে দেব। এই শুনে কুকুরটি দৌড়ে পালিয়ে যায়। যেন মনে হলো তন্ত্র মন্ত্র যন্ত্র বইয়ের নাম শুনে কুকুরটি ভীষণ ভয় পেয়েছে। আমোদিতা সেদিকে গুরুত্ব না দিয়ে রঙ্কাভুজা ঘাটে যাওয়া শুরু করলো। এরই সাথে সুরেশ নীল কচ্ছপের দ্বারা তৈরি গর্ত খুঁজতে থাকে। ওই কচ্ছপের দ্বারা তৈরি নীল রেখার পিছু ধরে হঠাৎ রজনী পেছন থেকে সুরেশকে ডেকে ওঠে এবং প্রশ্ন করে, কি করছো এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজে চলেছি। এই শুনে সুরেশ পিছন না ফিরেই মনে মনে উৎফুল্ল হয়ে ওঠে। এই প্রথম তার স্ত্রী ভালোভাবে তার সাথে কথা বলছে। রজনী পুনরায় বলল, চলো না তাড়াতাড়ি, বাড়ি চলো। আমি আজকে তোমার জন্য শুধু লাল কাপড় পরেছি, ভেতরে কিছু পরিনি। চলো, আজকে আমরা সেই কাজ করব যা আমরা আমোদিতা হওয়ার আগে করেছিলাম। আর এখানে অন্ধকার আছে, আমরা এখানেও করতে পারি যদি তুমি চাও। এখানে করলে কিন্তু কেউ দেখতে পাবে না। সুরেশ যেন সমস্ত কিছু ভুলে গেল। কি করতে এসেছিল তা যেন তার মাথা থেকেই বেরিয়ে যায়। তার সারা শরীর জুড়ে উত্তেজনা জাগিয়ে ওঠে, ঘর্মাক্ত হয়ে ওঠে তার সারা শরীর। এই শীতল আবহাওয়াতেও সুরেশের মাথায় বিন্দু বিন্দু ঘাম দেখতে পাওয়া যায়। সে ভাবতেই পারছিল না এটা যক্ষিণীর কোনো ফাঁদ হতে পারে, কারণ যক্ষিণী এখনও বন্দী হয়নি। ধীরে ধীরে সে পেছন ফিরতেই তার মনে পড়ে গেল মায়াধারীর কথা। মায়াধারী বলেছিল, যাই ঘটুক না কেন, পুজো শেষ না হওয়া অবধি পিছনে ফেরা যাবে না, পিছনে তাকানো যাবে না, না হলে মৃত্যু অবশ্যম্ভাবী। তাই সে সেদিকে গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে যায়। পিছন থেকে রজনী, আমোদিতা, জানকী প্রত্যেকের শব্দ সে শুনতে পায়। কখনো ভয়ঙ্কর, কখনো রজনীর কামুক শব্দ, কখনো বা করুণ আর্তনাদ। কিন্তু কোনো দিকে গুরুত্ব না দিয়ে সুরেশ সামনের দিকে এগিয়ে যায়। একসময় সুরেশ দেখতে পায় একটা গর্ত রয়েছে, যেখানে ওই কচ্ছপটা বালির উপর ঘুরে ঘুরে গর্ত তৈরি করছে। অপরদিকে যুগ যামিনীকে ডাকতে থাকে। কোনো শব্দ শুনতে পেল না। যুগ ভাবল হয়তো তার মনের ভুল। সে পিছন ফিরে বাড়ি ফিরতে যাবে। এমন সময় ওই নারী কণ্ঠ আবারও ভেসে উঠল। নারীর করুণ আর্তনাদ শুনতে পাওয়া গেল। কোথায় যাচ্ছ যুগবাবু? আমাকে ছেড়ে যেও না। যখন সে পেছন ফিরে দেখল, সে কাউকে দেখতে পেল না। পেছনে কৃষ্ণই নদীর শান্ত স্রোত ছাড়া আর কিছুই নেই।
কিছুক্ষণ পর ভালো করে শব্দ শোনার পর সে বুঝতে পারে কৃষ্ণই নদীর ওপারে রঙ্কাভুজা পাড় থেকে শব্দটা ভেসে আসছে। এরপর সে সাথে সাথে কৃষ্ণই নদী পার হতে থাকে। এদিকে আবার সুরেশ রঙ্কাভুজার ঘাটে বালির গর্তে ওই নীলপদ্মকে ঢুকিয়ে দেয়। গর্ত বন্ধ করতেই সামান্য ভূমিকম্প হলো, তারপরে সেই শব্দ যেন মিলিয়ে গেল। এরপর সুরেশ দিলীপের কাছে পৌঁছে যায় এবং তার শরীর ভালো আছে কিনা জিজ্ঞেস করলে দিলীপ পাল্টা প্রশ্ন করে যে যক্ষিণী বন্দী হয়েছে কিনা। সুরেশ আনন্দের স্বরে জানায় যক্ষিণী বন্দী হয়ে গেছে, যক্ষিণীর পর্ব শেষ। এরপরে দিলীপ ও সুরেশ বাড়ির দিকে রওনা হয়। কিছুদূর যেতেই সুরেশ আমোদিতাকে দেখতে পায়, যে আপন মনে তাদের দিকেই আসছিল। আমোদিতাকে দেখে সুরেশ দাঁড়িয়ে পড়লে দিলীপ তাকে প্রশ্ন করে। সুরেশ দিলীপকে আমোদিতার দিকে ইশারা করলে আমোদিতাকে সে আর দেখতে পায় না। এরপর তারা গুরুত্ব না দিয়ে বাড়ির দিকে চলে যায়। আমোদিতা আসলে লুকিয়ে পড়েছিল। সুরেশ ও দিলীপ চলে গেলে সে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে এবং মনে মনে ভাবতে থাকে, মনে হয় যক্ষিণী বন্দী হয়ে গিয়েছে, না হলে তারা এত খুশি হবেই বা কেন। তাই সেও আর সেদিকে গুরুত্ব না দিয়ে নিজের কার্যসিদ্ধি করে ফেলে। লাল পুঁটলিটা নদীর জলে ভাসিয়ে দেয়। এদিকে যোগ নদী পার হতে হতে ভাবল, যামিনীর শব্দ সে আর কেন শুনতে পাচ্ছে না। পাড়ের কাছে আসতেই এক নারী অবয়ব সে দেখতে পায়। সে ভাবল, তাহলে সেই কি যামিনী? আমোদিতা কি পারবে যোগকে বশীকরণ করতে? যক্ষিণী কি সত্যিই তাহলে বন্দী হয়ে গেল? যক্ষিণীর পর্ব কি তাহলে এখানেই শেষ? জানতে হলে শুনতে থাকুন যক্ষিণী পর্ব। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান যক্ষিণীর পর্বগুলো আপনাদের কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।